হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পাই একাডেমি। আজকে আমরা ফিজিক্সের এখনো পর্যন্ত ক্লাস 11-এর নিউটনস লস অফ মেকানিক্স বা তুমি বলতে পারো নিউটনের গতিসূত্র এর 3টে পার্ট আমরা করেছি। আর আজকে হচ্ছে আমরা শুরু করতে চলেছি পার্ট 4। আর এখনো পর্যন্ত তার আগে জেনে নিই এখনো পর্যন্ত আমরা কি কি করেছি। এখনো পর্যন্ত আমরা প্রথমে কই গেল দেখো, এখনো পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের টপিক যেগুলো আমাদের রয়েছে, যেগুলো দেখো টপিক অনেকগুলো রয়েছে ছোটোখাটো মিলিয়ে, কিন্তু মেইন ফোকাস যেগুলোর উপর করতে হবে, যেগুলো হচ্ছে যার থেকে কোয়েশ্চেন বেশি আসে আর মানে মেইন টপিক যেগুলো সেগুলো হচ্ছে এই যে। আর এর মধ্যে আমরা কি কি করেছি, আমরা প্রথম পার্টে আমরা এটা করেছি 3টে গতিসূত্র নিয়ে ঝটফট একটা আলোচনা, এটা আমরা করেছি। তারপরে প্রথম সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা, এটাও আমাদের হয়ে গেছে। তারপরে ভিডিওতে আমরা দ্বিতীয় গতিসূত্র নিয়ে ভালো করে আলোচনা করেছি, এর থেকে কয়েকটা ভালো ভালো কোয়েশ্চেনও করেছি। আর এরপরে লাস্ট যে ভিডিও তাতে আমরা করেছি ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাকে আমরা ভালো করে পুরো কনসেপ্টুয়ালি আর তার সঙ্গে কোয়েশ্চেন সহ ভালো ভালো কোয়েশ্চেন সহ আমরা এই টপিককেও করে ফেলেছি। তাহলে আমাদের কাছে বাকি থাকছে কি কি, আমাদের কাছে বাকি আছে নিউটনের গতিসূত্র মানে তৃতীয় সূত্র, তারপরে হচ্ছে টান, তারপরে তোমার নততল, তারপরে হচ্ছে লিফটের গতি, আর সবথেকে লাস্টে হচ্ছে রকেটের গতি। এইগুলো আমাদের এখনো বাকি আছে। আর আজকের এই 4th পার্টে আমরা এই দুটো কমপ্লিট করব, আর তার সঙ্গে চেষ্টা করব যে যদি এটাকে আমরা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে ভালো হয়, কিংবা আমরা এই 4th পার্ট এর পরের যে লাস্ট পার্ট আসবে সেটা হচ্ছে 5th পার্ট, তাতে আমরা এই 3টেই একসঙ্গে কমপ্লিট করে ফেলবো, কারণ এগুলো খুবই ছোট। এই দুটো খুব ভালো কিন্তু খুবই ছোট। এবার দেখো অল্প একটু বাকি আছে, কিন্তু আসল জিনিস হচ্ছে কি কনসেপ্ট তো আমরা পড়বো, সব থেকে দরকারি হচ্ছে কনসেপ্টের থেকেও হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস, না সরি ভুল বললাম, কনসেপ্টের থেকেও বেশি দরকারি এরকম বলা যায় না, তবে কনসেপ্ট আর কোয়েশ্চেন প্র্যাকটিস দুটো করা একই সঙ্গে একই লেভেলের দরকারি, মানে দুটোর ইম্পর্টেন্স একই সেম। তুমি কনসেপ্ট করলে তোমার কোয়েশ্চেনও করতেই হবে, কারণ কোয়েশ্চেন না করলে তোমার কনসেপ্ট কোনো কাজেই লাগবে না। ওকে, এ কারণে আমরা আজকে এই দুটোকে কনসেপ্ট আমরা পড়বো। তৃতীয় গতিসূত্র যেটা আমরা জানি ওটাকে আরেকবার দেখব, দেখার পরে ওর থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন করব, থিওরিটিক্যাল কোয়েশ্চেনই করব। আর তারপরে টান কি, টান সম্পর্কে জানবো, আর টানের থেকে কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করব। তাহলে চলো আজকের মতো শুরু করা যাক। নিউটনের তৃতীয় গতিসূত্র, দেখো তৃতীয় গতিসূত্র আমরা সবাই জানি, প্রথম ভিডিওতেও আমরা এটা নিয়ে হালকা ফুলকা আলোচনা করে নিয়েছিলাম। আর দেখো এর থেকে বেশি আলোচনা করার কিছু নেই, তৃতীয় গতিসূত্র বেশি আলোচনা করার কিছু নেই, আমরা সবাই জানি এটাকে ভালো করে, যে যদি তোমার কাছে একটা বস্তু এ থাকে আর একটা বস্তু যদি তোমার বি থাকে, তাহলে এবার ধরো এ বস্তু বি বস্তুর উপর যদি এইদিকে এফ এ ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বি বস্তু এ বস্তুর উপর এইদিকে সেম মানের একটা বি এ ফোর্স অ্যাপ্লাই করবে। দুটোকে আমি ভেক্টর দিয়ে দেখিয়ে দিলাম। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী তাহলে কি হবে, এফ এ বি যেটা হবে, এফ এ বি এটা সমান হবে কিসের, এটা সমান হবে তোমার এফ বি এর, মানে এই দুটো সেম হবে কিন্তু ডাইরেকশন বিপরীত হবে, এ কারণে একটা নেগেটিভ সাইন। এটাই হচ্ছে সিম্পল, এই যে ইকুয়েশন এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, ব্যাস কমপ্লিট। তাহলে এবার কি করতে চলেছি আমরা, দেখো তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি। তৃতীয় গতিসূত্র থেকে আমরা যা যা জানতে পারি, প্রথম হচ্ছে কি, যদি একটা এরকম ধরো বড় একটা আলমারি টাইপের জিনিস আছে, তুমি এখান থেকে এর উপর একটা বল প্রয়োগ করার চেষ্টা করছো, তুমি এখান থেকে এর উপর একটা বল প্রয়োগ করছো এফ, তাহলে এটাকে তুমি যদি ক্রিয়া বল বলো, আমরা কি পড়ছি, আমরা দেখছি ক্রিয়া প্রতিক্রিয়া কি জিনিস, ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখছি, সিম্পল জিনিস, আমি বেশি সময় এটা নষ্ট করবো না, আমরা সিম্পল তাড়াতাড়ি কমপ্লিট করে টানে যাবো, কারণ টানের থেকে আমরা ভালো করে জিনিসটাকে বুঝতে হবে, টান জিনিসটাকে। তাহলে তুমি যদি আলমারির উপর এফ বল প্রয়োগ করো, তাহলে আলমারি তোমার উপরে, কথা ভালো করে শুনবে, আলমারি তাহলে তোমার উপরেও সেম
এফ মানের বল প্রয়োগ করবে কোন দিকে, তুমি যেদিকে ওর উপর বল প্রয়োগ করছো ঠিক তার বিপরীত দিকে। তাহলে তুমি যদি একটাকে ক্রিয়াবল বলো, তুমি এর মধ্যে যে কোনো একটাকে যদি ক্রিয়াবল বলো, যেমন তুমি যদি এটাকে ক্রিয়াবল বলো, মানে তুমি আলমারির উপর যে ফোর্স অ্যাপ্লাই করলে সেটাকে যদি তুমি ক্রিয়াবল বলে থাকো, তাহলে আলমারি তোমার উপর যে বল প্রয়োগ করবে এটাকে তাহলে তোমাকে বলতে হবে প্রতিক্রিয়া বল। তাহলে একটা ক্রিয়া বল হলে অন্যটা প্রতিক্রিয়া বল। আবার তুমি যদি এটাকে প্রতিক্রিয়া বল বলো, এটাকে যদি তুমি আলমারি তোমার উপর যে ফোর্স অ্যাপ্লাই করছে ওকে যদি তুমি ক্রিয়া বল বলো, তাহলে তুমি আলমারির উপর যে ফোর্স অ্যাপ্লাই করছো সেটাকে তুমি বলবে প্রতিক্রিয়া বল। এরপর ক্রিয়া প্রতিক্রিয়ার কয়েকটা জিনিস যেগুলো আমাকে জানতে হয়, কয়েকটা বৈশিষ্ট্য যেগুলো আমাদেরকে জানতে হবে। ক্রিয়া প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে পারো, তুমি একে এদের ধর্ম বলতে পারো, বা এটাই হচ্ছে তোমার যে সত্য, পৃথিবীতে এই দুনিয়ায় যেটা সত্য সেটাও তুমি বলতে পারো, তোমার যা ইচ্ছা। ক্রিয়া প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য কি দেখো, আগে ছবি আঁকি। এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে তোমার হাত। তুমি এর উপর একটা বল প্রয়োগ করলে, এই বস্তু তোমার উপর একটা বল প্রয়োগ করবে। এটা ধরো এফ এ বি, এটা হচ্ছে এফ বি এ, কিংবা ধরো দরকার নেই এফ বি এ বি, দরকার নেই, দুটো সেম মানের বল কিন্তু বিপরীতমুখী, এটা তুমি ধরে নাও এখন। এবার দেখো বৈশিষ্ট্য কি কি, আমরা কি কি লিখতে পারি। দেখো প্রথম বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে বা খেয়ালে রাখতে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখি লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ওকে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এর থেকে তোমার এমসিকিউ, দেখো প্রথম তো তোমাকে এমসিকিউ কোশ্চেন দেবে এর থেকে, আর তোমাকে ডাইভার্ট করার জন্য, তোমাকে ঠকানোর জন্য এমন কোশ্চেন দিয়ে দিতে পারে। তোমার এই তৃতীয় গতিসূত্র খুবই ইজি মনে হতে পারে যে খুবই ইজি, হ্যাঁ প্রকৃতপক্ষেই খুবই ইজি, কিন্তু একদম বেসিক একদম আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে এই খুবই ইজি টপিক থেকেও এমন একটা কোশ্চেন দিয়ে দিতে পারে যেটা দেখে হয় তুমি ভুল উত্তর দেবে, কিংবা তুমি বুঝতেই পারবে না যে কোশ্চেনটা কীরকম, কী বলতে চাইছে। এই কারণে জিনিসগুলোকে ভালো করে শোনো। ক্রিয়া প্রতিক্রিয়া বৈশিষ্ট্য কি, ধরে নাও এটা তোমার ক্রিয়া, এটা হচ্ছে তোমার ক্রিয়া বল, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, ছোট করে নি পেনটা, জিনিসটা বুঝবে আগে। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা জোড়ায় অবস্থান করে। এর মানে কি দেখো, জোড়ায় অবস্থান করার মানে কি দেখো, যদি তুমি দোকানে মোজা কিনতে যাও, শর্ট এক্সপ্লেন করছি, তোমরা ইজিলি বুঝে যাবে, এর পেছনে আমরা বেশি সময় নষ্ট করবো না, আমরা ভালো জিনিসটাকে বেশি সময় দিয়ে কোশ্চেন প্র্যাকটিসে একটু বেশি সময় দেবো, এই কারণে তাড়াতাড়ি আমি এটা বলছি। দেখো এই ধরো একটা মোজা আছে তোমার, এবার তুমি যখন দোকানে যাবে মোজা কিনতে, যখন দোকানে যাবে তখন তুমি একটা মোজা সেভাবে কিনতে পারবে না। মানে কি, ধরো আচ্ছা হতে পারে তোমার একটা মোজা হারিয়ে গেছে, তোমার একটা মোজা তোমার পায়ে হারিয়ে গেছে, এবার তুমি চাও যে সেম টাইপের একটা মোজা তুমি দোকানে গিয়ে কিনবে। এবার তুমি যখন দোকানে গেলে সেখানে দেখলে এরকম অনেকগুলো মোজা রয়েছে, তুমি দোকানে গিয়ে দেখলে এরকম অনেকগুলো মোজা রয়েছে, তোমার যে টাইপ লাগবে, তোমার যে মোজা হারিয়েছে যে ধরনের, সেই ধরনের মোজাও ওই দোকানে রয়েছে, কিন্তু তুমি দেখলে এরকম প্লাস্টিক ব্যাগের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে দুটো দুটো করে মোজা আছে। এবার দেখো সিম্পলি তো তাই থাকবে, মোজা তো একটা করে কেউ বিক্রি করে না, দুটো এরকম জোড়ায় জোড়ায় সবসময় মোজা দোকানে তুমি পাবে। একটা মোজা যদি করতে হয় তাহলে তোমাকে দোকানদারকে অনেক বেশি জ্বালাতন করতে হবে, ইয়ে করতে হবে, তারপরে হয়তো তোমাকে একটা মোজা ওর থেকে বার করে দেবে, কিন্তু কেউ দিতে চাইবে না, কারণ মোজা দেখো তারাও এভাবে কিনেছে, তাদের কাজ হচ্ছে মোজাকে এখন জোড়ায় প্যাকেট সহ বিক্রি করা। বুঝতে পারছো কি বলতে চাইছি, যে তুমি দোকানে যখন যাবে, তুমি মোজা কিনতে হবে, তোমার একটা পায়ের মোজা হারিয়ে গেছে, কিন্তু তোমাকে সেই অন্য মোজা মানে একই টাইপের মোজা তুমি যদি একটা কিনতে যাও তাহলে তুমি পাবে না দোকানে, কারণ দোকানে প্যাকেটের মধ্যে দুটো করে মোজাই শুধু থাকবে, কিনলে তোমাকে দুটোই কিনতে হবে। তার মানে কি, আমি বলতে পারি মোজা জোড়ায় জোড়ায় অবস্থান করে।
তার মানে এই মোজাটা কিনতে গেলে তোমাকে এই মোজাটাও তার সঙ্গে কিনতে হবে। তুমি একে যদি ক্রিয়া ধরো, তার মানে ক্রিয়া, তুমি যদি একে ক্রিয়া বলো তাহলে এটা যদি প্রতিক্রিয়া হয়ে থাকে, তার মানে এই ক্রিয়া কিনতে গেলে প্রতিক্রিয়াও তোমাকে কিনতে হবে। তার মানে কি এখানে কি বোঝাতে চাইছে যে দেখো, তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো তাহলে সেই বস্তু তোমার উপর সেম বিপরীত মানে বল প্রয়োগ করবেই। কখনো এরকম হতে পারে না যে তুমি কেবল ওর উপর বল প্রয়োগ করছো। তুমি দেখো আশেপাশে অনেক কিছু আছে, তুমি ঠেলা মেরে দেখো, তুমি যখন ওকে ঠেলা মারবে তখন তুমি নিজের হাতেও একটা প্রেশার অনুভব করবে। কেন? কারণ ওই বস্তু, তুমি যাকে ঠেলা মারছো ওই বস্তু তোমাকে ঠিক সেম মানের বলে ঠেলা মারবে। তাহলে আমরা কি বলতে পারি? ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে। সেকেন্ড হচ্ছে, আর জোড়ায় জোড়া মানে যখন ক্রিয়া যখন থাকবে প্রতিক্রিয়াও ঠিক সেই টাইমেই থাকবে। ক্রিয়া যতক্ষণ, আমি যতক্ষণ ঠেলা মারবো, যতক্ষণ আমি ক্রিয়া বল প্রয়োগ করব, ঠিক ততক্ষণই আমার উপর ও ঠেলা মারবে, বস্তুটাও আমার উপর ঠেলা মারবে। সুতরাং ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সেম টাইম পর্যন্ত উপস্থিত থাকে। ক্রিয়া যতক্ষণ থাকবে প্রতিক্রিয়াও ততক্ষণ থাকবে। এবার ক্রিয়া প্রতিক্রিয়া দ্বিতীয় জিনিস যেটা আমরা খুবই ইম্পর্টেন্ট, যেটা এর থেকেই বেশিরভাগ তোমাদের ঠকানোর কোশ্চেন আসে, কি? ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। এর মানে কি? এর মানে হচ্ছে, দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় দুটিও ভিন্ন বস্তুর উপর কাজ করে। এর মানে কি? এর মানে হচ্ছে, ধরো আমার কাছে এরকম বস্তু রয়েছে আর একে আমি ঠেলছি, একে আমি হাত দিয়ে ঠেলছি, তাহলে কি হবে? এতক্ষণ ধরে বোঝালাম, তুমি একটা বস্তুকে ঠেললে ওই বস্তু তোমার উপর একটা বল প্রয়োগ করে তোমাকে ঠেলবে। তার মানে তুমি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু তোমার উপর বল প্রয়োগ করছে। এর মানে কি? ক্রিয়া যদি, এই যে ক্রিয়া বল, এটা যদি ক্রিয়া বল হয়, এই ক্রিয়া বলটা কিসের উপর কাজ করছে? তোমার বস্তুর উপরে। ক্রিয়া বল কিসের উপর কাজ করছে? বস্তুর উপরে। প্রতিক্রিয়া বল কিসের উপর কাজ করছে? প্রতিক্রিয়া বল কাজ করছে আমার উপরে। আমি যদি ঠেলা মারি তাহলে আমার উপরে, অর্থাৎ যে ঠেলা মারছে মানে যে এর উপর বল প্রয়োগ করছে, বস্তু তার উপরে বল প্রয়োগ করছে। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের মেন বৈশিষ্ট্য, আর এই দুটো মেন বৈশিষ্ট্য, আর বাকি এক্সট্রা দেখবে বইতে আরো কয়েকটা বৈশিষ্ট্য হয়তো লেখা থাকতে পারে, 3-4 নম্বর পয়েন্ট করে আরো থাকতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে এই দুটোই। এর থেকেই তুমি দেখো, এর থেকেই যে বাকি বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেখবে একদম এদের সিমিলার। তার মানে তুমি বলতে পারো এই দুটো বৈশিষ্ট্য মনে রাখলেই তোমার বেশিরভাগ কাজ হয়ে যাচ্ছে। তাহলে এর থেকেও তোমাকে কোশ্চেন দিতে পারে যে ক্রিয়া প্রতিক্রিয়া সেম বস্তুর উপর কাজ করে, ভিন্ন বস্তুর উপর কাজ করে, বা এরকম করে তোমার অপশন তৈরি করতে পারে এমসিকিউতে। এরপর আমরা আসছি ক্রিয়া প্রতিক্রিয়ার কয়েকটা উদাহরণ মানে কি? দেখো, এই যে ফোর্স যেটা আমরা দেখছি এতক্ষণ ধরে, নিউটনের গতিসূত্রে আমরা কি নিয়ে কাজ করছি? দেখো, নিউটনের গতিসূত্রে এতগুলো চ্যাপ্টারে আমরা যেটা নিয়ে পড়ছি তা হচ্ছে ফোর্স আর বস্তুর গতি। মানে কি? একটা বস্তু গতিশীল কিংবা রেস্টে আছে, আমি তার উপর ফোর্স অ্যাপ্লাই করে তাকে গতিশীল করলাম, কিংবা গতিশীল বস্তুকে আমি থামিয়ে নিলাম। তার মানে এই যে নিউটনের পুরো চ্যাপ্টার, এখানে আমরা ফোর্স নিয়ে কথা বলছি। ফোর্স আর কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুর অবস্থা কিরকম হচ্ছে, গতীয় অবস্থা কিরকম হচ্ছে, আমরা সেইগুলো নিয়েই কথা বলছি। এবার এই যে ফোর্স নিয়ে আমরা আলোচনা করছি, এই ফোর্সেও তো বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন টাইপের ফোর্স রয়েছে, সেইগুলোকেই এখানে লেখা হয়েছে। এগুলো হচ্ছে আমি বইয়ের থেকে নিয়ে এসেছি, যে তোমাদের ছায়া বইতে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে সেগুলো। এছাড়া আরও টাইপের ফোর্স হয় যেগুলোকে আমরা আলাদা ক্যাটাগরিতে আর ভাগ করিনি। আর বলতে গেলে এর মধ্যে দুটো তুমি একই রকমের মনে হবে। দেখো, প্রথমে কি? ঘাত মানে কি? একটা বস্তু যদি, এটা হচ্ছে বইয়ের উদাহরণ বা বইয়ের যেটা ঘাত মানে বলা রয়েছে। ঘাত মানে বলতে চেয়েছে একটা বস্তুকে তুমি টেবিলের উপর রাখলে, তাহলে বস্তু টেবিলের উপর লম্বভাবে যে বলটা, বস্তু টেবিলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে ঘাত। এরকম। তারপর হচ্ছে তোমার টান আমরা জানি কি? কোনো একটা বস্তুকে ধরো, আমি এরকম বস্তু ধরো এরকম মাটির উপর রয়েছে, আমি এখানে একটা দড়ি দিয়ে একে ধরলাম, দড়ি দিয়ে, যে ডোরেমনের হাত, আমি দড়ি দিয়ে একে বাঁধলাম। বাঁধার পরে আমি এর উপর আমি দড়িটাকে যদি টানি,
তাহলে তোমার কমন সেন্স কি বলে, বস্তু আমার কাছে আসবে। তার মানে কি, আমি তো টানলাম এই দড়িটাকে, আমি এই দড়িটাকে নিজের দিকে টানলাম। তার মানে কি, আমি যখন দড়িকে নিজের দিকে টানলাম তখন দড়ি প্রত্যেকটা বিন্দু, ভালো করে বুঝবে, দড়ির প্রত্যেকটা বিন্দুতে একটা টান তৈরি হয়েছে, প্রত্যেকটা বিন্দুতে একটা টান তৈরি হয়েছে। তার মানে বস্তুর সঙ্গে যুক্ত যে অংশ সেখানেও একটা টান তৈরি হয়েছে, আর এই টানটা কারণেই বস্তু আমার দিকে সরে এসছে। বুঝছো? এটাকে আমরা একটু ভালো করে পড়বো, আর এই টানটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। বাকি যেগুলো সেগুলো অত বেশি ইয়ে না, তুমি শুধু একবার দেখে রাখো যে বল মানে ফোর্স বা ক্রিয়া প্রতিক্রিয়া কত প্রকার, সেগুলো একবার দেখে রাখো, এর থেকে কোয়েশ্চেন সেরকম আসবে না। তারপর হচ্ছে ধাক্কা। ধাক্কা মানে আমরা জানি এই তোমার বস্তু রয়েছে, ধাক্কা মারছি, আমি ঠেলছি, আর কিছু না, এর থেকে বেশি কিছু না। সংঘর্ষ, দুটো বস্তু ধাক্কাধাক্কি এলো, দুটো বস্তু এরকম ছুটে এসে বাড়ি খেলো, সংঘর্ষ। আকর্ষণ মানে আমরা জানি দুটো এম আর বড় এম ভরের বস্তু রয়েছে, এরা তাহলে কি হবে, পরস্পরকে আকর্ষণ করে, আমরা জানি। দুটো বিপরীত চার্জের যদি আধান থাকে তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এরাও পরস্পরকে আকর্ষণ করবে। তারপর হচ্ছে বিকর্ষণ, দুটো সেম টাইপের চার্জের যদি থাকে তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আর ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের উপর একটা পুরো চ্যাপ্টার আছে যেটা আমরা নিউটন হয়ে যাওয়ার পরেই শুরু করব। তাহলে ঘর্ষণ বলটা আমরা ওখানে পড়বো, যে ঘর্ষণ বল একটা বস্তুকে যখন ঠেলা হয়, বস্তুকে যদি আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করে ঠেলি, তাহলে এই ভূমি বস্তুর উপর একটা উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, যেটার মান হবে মিউ আর। এই মিউ আর কি জিনিস সেটা এখন না, এটা আমরা পড়বো যখন ঘর্ষণ চ্যাপ্টার শুরু করব তখন। তাহলে কিছু নেই, এগুলোকে তোমার মনে রাখার দরকার নেই সেরকম করে, কেবল একবার দেখে নাও যে এই ক্রিয়া প্রতিক্রিয়া এরকম হয়। আমি এক কাজ করি, এটা ডিলিট করে দেবো, এইসব নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। আসল জিনিস হচ্ছে এখান থেকে শুরু, কি স্পর্শজনিত বল আর ক্ষেত্রজনিত বল কি, এটাও তোমাকে মানে জিনিসটা ইজি, তুমি একবার বুঝে নাও তাহলেই হবে, বেশি মাথা ঘামানোর দরকার নেই। স্পর্শজনিত বল মানে কি, কথা শুনেই বোঝা যাচ্ছে যে ধরনের বলগুলো অ্যাপ্লাই করতে গেলে, ধরো এই একটা বস্তু আমার কাছে রয়েছে, এবার এর উপর আমি বল অ্যাপ্লাই করব, তাহলে আমি কি বল অ্যাপ্লাই করতে পারি, এই বস্তুটা আমি এখান থেকে হাত দিয়ে ঠেলা মারতে পারি, কিংবা বস্তুই মরে গেছে কিংবা আমি এখান থেকে দড়ি দিয়ে বেঁধে এখান থেকে আমি টান মারতে পারি, দড়ি দিয়ে বেঁধে আমি এখানে টানতে পারি। তার আর কি করতে পারি, আর বস্তুকে যদি আমি ঠেলা মারি তাহলে বস্তুর উপর একটা ঘর্ষণ বল কাজ করবে। মানে কি বলতে চাইছি, দেখো বস্তুর উপর আমি যদি ঠেলা মারি কিংবা টান মারি, তাহলে কি হচ্ছে, আমাকে বস্তুর উপর বল প্রয়োগ করতে গেলে আমাকে বস্তুর সংস্পর্শে আসতে হচ্ছে, মানে বস্তুকে স্পর্শ করতে হচ্ছে। এ কারণে এই ধরনের বলগুলোকে বলা হয় স্পর্শজনিত বল। যে বলগুলো অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে বস্তুর কন্ট্যাক্টে আসতে হয় সেগুলো হচ্ছে স্পর্শজনিত বল। আর এছাড়া তুমি দেখো, উদাহরণ বললে তুমি বুঝে যাবে যে ক্ষেত্রজনিত বল এর মানে কি। উদাহরণ দিলেই তুমি বুঝে যাবে যে তোমার মহাকর্ষ, দুটো বস্তু পরস্পর থেকে দূরে আছে, এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, এদেরকে আমি দড়ি দিয়েও বাঁধিনি কিংবা এদেরকে আমি দুটো হাতও দিইনি, ঠেলাও মারিনি, কিচ্ছু না, এদেরকে আমি সিম্পল পরস্পরের থেকে দূরে রেখে দিয়েছি, এরা পরস্পরের কন্ট্যাক্টে নেই। কিন্তু তাও নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা অনুযায়ী কি হবে, এই বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। একইভাবে যেহেতু এই বস্তু এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, এ কারণে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী এই বস্তু এর উপর একটা সমান মানের বিপরীতমুখী বল প্রয়োগ করবে। দেখো এরা কোনো কন্ট্যাক্টে নেই, তাও পরস্পরের উপর একটা বল প্রয়োগ করেছে। একে স্পর্শহীন বল কিংবা ক্ষেত্রজনিত বল বলা হয়। ক্ষেত্রজনিত কেন বলা হয়, কারণ এই বল প্রয়োগের ক্ষেত্রে কি হয়, এই দুটো বস্তুই নিজের আশেপাশে একটা ক্ষেত্র তৈরি করে, একটা ফোর্স ফিল্ড তৈরি করে। এই ফোর্স ফিল্ড কি জিনিস, এটা আমরা মহাকর্ষ যখন পড়বো তখন আরো ভালো করে দেখবো। এখনের মতো শুধু জানো যে স্পর্শজনিত বল মানে যে বলগুলো প্রয়োগ করতে গেলে বস্তুর কন্ট্যাক্টে আসতে হয়, মানে বস্তুর সঙ্গে স্পর্শ হতে হয়। আর ক্ষেত্রজনিত বল মানে হচ্ছে যেগুলো আমাদের মহাকর্ষ কিংবা তড়িৎ কুলম্বের সূত্র থেকে যে তড়িৎ ক্ষেত্র বল, সেইগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রজনিত বল, যেগুলো বস্তুর সংস্পর্শে আসতে হয় না। এবার এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো পরস্পরকে প্রতিনিধিত্ব করে না। আচ্ছা, এই কথাটার মানে কি, কি বলতে চাইছে এখানে, দাঁড়াও, তাহলে এখানে বলতে কি চেয়েছে, দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কখনো পরস্পরকে প্রতিনিধিত্ব করে না। এর মানে হচ্ছে, দেখো প্রথমে তুমি এটা দেখো, আমি যদি এখানে একটা বস্তু রাখি,
আর এই বস্তুর উপরে যদি আমি একটা বল প্রয়োগ করি এই দিক থেকে এফ মানের বল, বস্তুর উপর এফ বল, ভালো করে দেখো, আমরা ভালো করে জিনিসটাকে দেখবো। আর তোমার নিজেদেরকে কিন্তু এঙ্গেজ করতে হবে এর সঙ্গে, যদি বুঝতে হয় তাহলে নিজেকে এঙ্গেজ করতে হবে। তাহলে বস্তুর ভর আমি বলে দিলাম এম, ওকে। এবার তাহলে তুমি বলো, বস্তু যদি রেস্টে থাকে মানে এর প্রাথমিক বেগ 0 হয়, আমি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে বস্তুর নিশ্চয়ই নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী বস্তুর এই দিকে মানে ফোর্স যেদিকে সেই দিকেই একটা ত্বরণ আসবে, ফোর্স যেদিকে সেই দিকে একটা ত্বরণ তৈরি হবে। এই ত্বরণের মান কি হবে? এফ এ সমান সমান এফ বাই এম হলো। এবার দেখো, যদি তুমি নিজে কমন সেন্স দিয়ে বলো, আসছে পুরো মোছার দরকার ছিল না। তুমি বলো, যদি আমি এই দিক থেকে এফ মানের বল প্রয়োগ করছি আর একই সঙ্গে আমি যদি এই দিক থেকেও একটা এফ মানের বল প্রয়োগ করে দিই, সেম কিন্তু উল্টো দিক থেকে, মানে এই একটা বস্তুর উপর আমি এই দিক থেকে এফ বল প্রয়োগ করছি আর এই দিক থেকে এফ বল প্রয়োগ করছি, তাহলে তুমি নিজে বলো বস্তুটা কি নড়বে? বস্তু কি নিজের জায়গা থেকে নড়বে না। তার মানে কি হচ্ছে, এখানে আমরা বলতে পারি কি, এই ফোর্সকে আমি প্রথমে এই ফোর্স লাগাচ্ছিলাম, বস্তু নড়ছিল, কিন্তু যখনই এটা লাগাতে লাগাতে আমি যখন উল্টো দিক দিয়ে সেম মানের একটা ফোর্স লাগিয়ে দিলাম আবার, তখন এই যে ফোর্স এটা থেমে গেল, মানে কি হলো, বস্তুটা থেমে গেল। এর মানে কি হলো, এই যে ফোর্স আমি আগে এই দিক থেকে যা লাগাচ্ছিলাম সেই ফোর্স প্রতিমিত হয়ে গেল, মানে ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, কারণ আমি উল্টো দিক থেকেও একটা সেম মানের ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী যে আমরা এতক্ষণ ধরে পড়ে যাচ্ছি যে সমান আর বিপরীত মানের ফোর্স অ্যাপ্লাই হয়ে যায়, তুমি এটা বলো তাহলে যে ধরো একটা বস্তু এরকম আমার কাছে মাটিতে রয়েছে, ভূমিতে পড়ে রয়েছে, আমি একে হাত দিয়ে ঠেললাম, এটা তোমার কাছে আমার কোয়েশ্চেন, যে এটা তুমি বলবে যে কি করে হয়, যে একটা বস্তুর উপর আমি এটা উদাহরণ আগেও মানে এর যে উত্তর সেটা আমি আগেও দিয়েছি অনেকবার, তোমরা নিজেরা বলো, আমি এই বস্তুর উপর একটা এফ বল দিয়ে ঠেলছি, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই বস্তু আমাকে এফ বলে ঠেলবে, ঠিক আছে? এটা তো হয়ে গেল আমাদের অঙ্কে। এবার তুমি নিজে ভেবে দেখো, এটা তো রিয়েল লাইফেও হয়, তোমার আশেপাশে চেয়ার টেবিল কিছু থাকলে তুমি দেখো, তুমি ওকে ঠেলা মারো, কিংবা ছোট কিছু নাও, ছোট অবজেক্ট, কারণ বড় টেবিল ঠেলতে গেলে কি হবে, নিজে ঘর্ষণ বলের কারণে ওটা নড়তে নাও পারে, এখানে ছোট কিছু অবজেক্ট নাও, সেটাকে তুমি ঠেলা মারো, দেখো তুমি যখন ওকে ঠেলা মারবে ও নিজের জায়গা থেকে সরে যাবে, আর দেখো ও তো তোমার উপর একটা বল প্রয়োগ করছে আর তুমি ওর উপর একটা বল প্রয়োগ করছো, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি হচ্ছে, যে তুমি ওর উপর বল প্রয়োগ করছো, ও তোমার উপর বল প্রয়োগ করছে, তার মানে সেম আর বিপরীত মানের দুটো বল প্রযুক্ত হচ্ছে। তাহলে বস্তুটা নড়লো কেন? বস্তু তো নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থাকার কথা, বস্তু নড়লো কেন? দেখো, এর কারণ হচ্ছে কি, আমি যে বস্তুর উপর বল প্রয়োগ করেছি, এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করেছি একটা এফ এই দিকে, আর যে প্রতিক্রিয়া বল এটা হচ্ছে ক্রিয়া বল, আর প্রতিক্রিয়া বল বস্তু প্রয়োগ করেছে আমার উপরে, উল্টো দিকে। সুতরাং দেখো ভালো করে জিনিসটা বুঝবে, আমি বল প্রয়োগ করলাম করে আমি যদি এই ছবিটাকে মুছে দিই, কারণ ওই বলটা তো আমার উপর প্রয়োগ হয়েছে, তার মানে ওই বলটার সঙ্গে ওই বস্তুর কোনো সম্পর্ক নেই, বস্তুর সম্পর্ক হচ্ছে এই বলটার উপর যেটা আমি ওর উপর প্রয়োগ করেছি। এ কারণে এই বস্তুর উপর কিন্তু এই একটাই বল প্রয়োগ হচ্ছে, এ কারণে এই বস্তু কি হবে, সামনের দিকে দৌড়াবে, বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, কারণ বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে বলে বস্তুর উপর একটা ত্বরণ সৃষ্টি হয়ে যাবে, এ কারণে বস্তু যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেই দিকে দৌড়াবে। বুঝেছো? এই ক্রিয়া প্রতিক্রিয়া কখনো পরস্পরকে প্রতিনিধিত্ব করে না, এর মানেটাই হচ্ছে এই যে এখন আমরা আগে দেখলাম যে দুই দিক থেকে সেম বিপরীত মানের বল প্রয়োগ করলে একটা বস্তু রেস্টে থাকে, কিন্তু যখন দুটো বল বস্তুর উপরে প্রয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু দুটো বল বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে না, এখানে ক্রিয়া বল বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে, যেটা আমি করছি, আমি ঠেলা মারছি, আর প্রতিক্রিয়া বল বস্তু আমার উপর প্রয়োগ করছে। বুঝেছো? এ কারণে বস্তু গতিশীল হয় কিন্তু আমরা গতিশীল হই না। আচ্ছা, এছাড়া আর একটা জিনিস যেটা আমরা উদাহরণ সহ দেখতে পারি, দেখো এই হচ্ছে আমাদের টেবিল, আর এর উপরে আমি রাখলাম একটা বাক্স, এবার দেখো এই বাক্স যখন আমরা রাখলাম, আর পরিচিত যে এই বস্তুর ওজন কি হয়,
নিচের দিকে কাজ করে কত হয় mg, নিচের দিকে কাজ করে mg। এবার দেখো এই এখানে দেখো বস্তুর মানে এই দেখো এই mg কে প্রয়োগ করছে এই বস্তুর উপর, এই যে mg বল এটা কে প্রয়োগ করছে? এর উত্তর হবে পৃথিবী। আমরা জানি কি পৃথিবীর, এই হচ্ছে আমার পৃথিবী, পৃথিবীর উপর কোনো বস্তু থাকলে এই পৃথিবী বস্তুকে mg ফোর্সে নিচের দিকে টানবে। আর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই যে বস্তু এও পৃথিবীকে নিজের দিকে mg ফোর্সেই টানবে, নিজের দিকে mg ফোর্সেই টানবে। তাহলে এখানে দেখো এখানে বস্তুর উপর তো এই mg বল প্রয়োগ করছে, তাহলে তাও বস্তুটা এখানে রেস্টে রয়েছে কি করে? এই বস্তুর মধ্যে কেন ত্বরণ আসেনি, বস্তু কেন নিজের জায়গায় ফিক্সড রয়েছে? তাহলে এর উত্তর যারা দিতে পেরেছো ভালো, আর যারা পারেন তারা একবার দেখে নাও যে কি হয়। দেখো যখন বস্তুর উপর একটা mg বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, বস্তুর উপর এই mg বলটা পৃথিবী প্রয়োগ করছে, ঠিক আছে। এবার বস্তু যখন এর উপরে আমি রেখেছি, তার মানে বস্তু নিচের দিকে যেতে চাইবে, তার মানে এই বস্তু এই যে টেবিলের উপর এই বস্তু একটা mg বল প্রয়োগ করবে, বস্তু এই টেবিলের উপর একটা mg বল প্রয়োগ করবে। কেন? কারণ পৃথিবী প্রথমে এখানে দেখো পৃথিবী বস্তুকে টানছে mg ফোর্সে, বস্তুকে আমি যদি উপরে রাখি তাহলে বস্তু নিচের দিকে পড়ে যাবে, কিন্তু আমি যদি একটা টেবিলের উপর বস্তুকে রেখে দিই তাহলে সে নিচে পড়বে না, নিচে যেতে চাইবে কারণ পৃথিবী টানছে, কিন্তু যেতে পারবে না। কেন? কারণ এই বস্তু প্রথমত টেবিলের উপর বস্তু একটা mg বল প্রয়োগ করছে। এ কারণে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই যে টেবিল এই বস্তুর উপর একটা mg বল বিপরীত দিকে প্রয়োগ করবে। বুঝেছো? তাহলে প্রথম এইটা হয়ে গেল, এটা এই যে প্রথম যেখান থেকে আমরা শুরু করলাম যে ফোর্স, ওটা পৃথিবী বস্তুকে টানছে। এরপরে পৃথিবী যখন বস্তুকে টানছে, কারণে বস্তু নিচে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না, কিসের জন্য? টেবিল আছে, এ কারণে বস্তু টেবিলের উপর একটা mg বল প্রয়োগ করছে, কারণ বস্তু যে ফোর্সে নিচে যেতে চাইছে সেই ফোর্সই টেবিলের উপর প্রয়োগ করে ফেলছে। এ কারণে টেবিলও নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী সেম mg ফোর্স উল্টো দিকে, বস্তুর যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছে ঠিক উল্টো দিকে বস্তুর উপর প্রয়োগ করছে। এই কারণে এবার তুমি দেখতে পারো, তুমি যদি টেবিলটাকে আলাদা করে দাও তাহলে তুমি দেখতে পাবে, তুমি যদি টেবিলটাকে আলাদা করে দাও তাহলে তুমি দেখতে পাবে কি বস্তুর উপর দুটো বল প্রয়োগ হচ্ছে, একটা mg যেটা পৃথিবী টানছে বস্তুকে নিচের দিকে, আর একটা mg যেটা টেবিল বস্তুর উপর প্রয়োগ করছে। এ কারণেই বস্তু এখানে তোমার বস্তুটা এখানে স্থির হয়ে যায় নিজের জায়গায়। বুঝেছো? এবার তৃতীয় গতিসূত্র আমাদের আলোচনা হয়ে গেল, এর থেকে বেশি আর সেরকম কিছু নেই। তুমি এর থেকে কয়েকটা ভালো কনসেপ্টের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমার এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা দেখবো টান কি জিনিস। টান প্রথমে আমরা দেখলাম কি, প্রথমে টান সম্পর্কে আমরা আলোচনা একটু করে নিয়েছি। ধরো এই তোমার কাছে একটা বস্তু, বলি বাবারে কি বস্তু দেখেছি, দেখো এই আমাদের একটা বস্তু এখানে রয়েছে, এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, তোমার হাতে একটা দড়ি রয়েছে, ভালো দেখে দড়ি আমরা কিনে নিই দোকান থেকে, অনেক দড়ি আছে, আরে দড়ি এঁকেছি দেখো, ওরি বাবা দড়ি, এই একটা দড়ি এরকম রয়েছে, ঠিক আছে। এই তোমার একটা দড়ি তোমার হাতে রয়েছে, আর এই দড়িটা এখানে বাঁধা রয়েছে, বস্তুর সঙ্গে বাঁধা রয়েছে। এবার তুমি বলো, যদি তুমি দড়ির উপর বল প্রয়োগ করে থাকো, তুমি যদি দড়ির উপর বল প্রয়োগ করো তাহলে কি হলো, তাহলে কি হবে? তুমি যদি বস্তুকে এই দড়ি ধরে টানো তখন কি হবে? তুমি যখন এখানে টানবে তখন একটা ফোর্স অ্যাপ্লাই হবে কিসের উপর? দড়ির উপরে। তুমি দড়ির উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে কি হবে? দড়ির প্রত্যেকটা বিন্দুতে তুমি এখানে ফোর্স অ্যাপ্লাই করছো, দড়ির এই বিন্দুতে একটা টান তোমার দিকে এরকম হবে। তুমি যখন যখন এখানে টান হবে, যখন এটাকে আমি যদি ম্যাগনিফাই করি, বড় করি, তাহলে কি হবে? দেখো দড়িটাকে আমি এরকম বড় করলাম, এই অংশটাকে আমি এরকম বড় করলাম, এই অংশটাকে আমি এরকম বড় করলাম, তাহলে কি হবে? দেখো তুমি যখন এখানে ফোর্স অ্যাপ্লাই করছো, এই যে অংশটুকু এর উপর একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে, বুঝেছো? তুমি যখন টানছো তখন এই অংশের উপর একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে। এই কারণে এই যে অংশ, এটার সঙ্গে যুক্ত যে অংশটা রয়েছে তার উপরেও একটা ফোর্স এইদিকে, সেম মানের ফোর্স এইদিকে অ্যাপ্লাই হবে, আর এর সঙ্গে যে যুক্ত অংশটা রয়েছে তার উপরেও এই সেম মানের ফোর্স এদিকে অ্যাপ্লাই হবে। সুতরাং আমি বলতে পারি কি, মাটি ভেঙে গেছে, বা যাই হোক, সুতরাং আমি কি বলতে পারি যে আমি যখন বস্তুকে এখানে টানবো, আমি যদি টি ফোর্স এখানে টানি,
টি বল দিয়ে আমি যদি এই দিকে টানি, তাহলে কি হবে, প্রত্যেকটা বিন্দুতে টি ফোর্স দিয়ে প্রত্যেকটা বিন্দু তার পাশের যে বিন্দু তাকে টানবে টি ফোর্সে। সুতরাং আমি যদি টি বিন্দু দিয়ে এখানে টানি, টি ফোর্সে আমি যদি এখানে টানি, তাহলে এই বস্তুর সঙ্গে যুক্ত যে বিন্দুটা হবে সেটাও তো টি ফোর্সেই আমার দিকে আসার চেষ্টা করবে, বুঝছো? আমি যদি এখানে টি ফোর্সে টানি, তাহলে প্রত্যেকটা বিন্দুতে এই টি ফোর্স অ্যাপ্লাই হবে, আর ঠিক এই বিন্দুতেও টি ফোর্সই অ্যাপ্লাই হবে। তার মানে আমি একবারে কি লিখতে পারি, আমি যদি ডাইরেক্ট লিখতে চাই তাহলে আমি এভাবে করতে পারি। আমি ধরো কি হচ্ছে, আমি ডাইরেক্ট লিখতে চাই তাহলে আমি বলতে পারি যে আমি এখানে ধরো টি ফোর্সে টানছি, আমি টি ফোর্সে দড়িকে টানছি, তাহলে কি হবে, তাহলে এই বস্তুর উপরে একটা টি ফোর্স অ্যাপ্লাই হবে। আমি এখানে টি বলে যদি টানি তাহলে বস্তুর উপরেও একটা টি ফোর্স অ্যাপ্লাই হবে। একইভাবে আমি যখন টানছি দড়িটাকে, আমি যখন টানছি এই আমার হাত, আমি যখন দড়িকে নিজের দিকে টানছি টি ফোর্সে, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী এই দড়িও আমাকে টি ফোর্সে নিজের দিকে টানার চেষ্টা করবে। সুতরাং আমি টি ফোর্সে দড়িকে যদি টানি, তাহলে এই দড়িও আমার হাতের উপর একটা উল্টো দিকে টি ফোর্স অ্যাপ্লাই করবে। বুঝেছো? এই হয়ে গেল ক্রিয়া প্রতিক্রিয়া। আর হচ্ছে টান সম্পর্কে, যে টান জিনিসটা কি। এবার টানের থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে, যেগুলো আমাদেরকে সলভ করতে হবে, সেগুলো মুখে বলে বোঝানো যাবে না, সেগুলো করে করেই দেখতে হবে। এ কারণে আমরা এখন কোয়েশ্চেন প্র্যাকটিস করব। প্রথম কোয়েশ্চেন দেখো, তোমাদের নিজেদেরকে কোয়েশ্চেনের মধ্যে দিয়ে এই জিনিসটাকে শিখতে হবে। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে একটা এই দড়ি, ভরহীন দড়ি, এই কথাটা পারলে নিজের মাথায় ট্যাটু করে লিখে রাখো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কথা। ভরহীন দড়ি সব বিন্দুতে টানের মান সমান হবে। একটা ভরহীন দড়ি যদি তোমার কাছে থাকে, তাহলে তার প্রত্যেকটা বিন্দুতে যে টানের মানটা হবে সেটা সেম হবে। এবার এই কথাটার মানে কি দেখো, কথাটার মানে আমরা বুঝবো কোশ্চেন প্র্যাকটিস করতে করতে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটাকে তুমি ভালো করে মনে রাখবে। চলো এবার কোশ্চেন সলভ করা যাক। দেখো এই আমার কাছে একটা বস্তু রয়েছে, আমি বললাম এর ভর হচ্ছে এম, বস্তুর ভর হচ্ছে এম। এবার তাহলে তুমি বলো যে এই যে দড়ি, এই পুরো যে সেট আপ, এটা উপরে হচ্ছে তোমার দেওয়াল, মানে ওই উপরে যা হোক কি বলে সিলিং বলে যেগুলো। এবার এই ধরো হচ্ছে তোমার দড়ি, ভরহীন দড়ি, আর এটা হচ্ছে তোমার একটা ভর যেটা আমি ঝুলিয়ে রেখেছি এম ভর। এবার তুমি বলো এই পুরো সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এই দড়িতে টান কত? প্রথমে নিজের একবার ট্রাই করো, আর তারপরে দেখো যে আমি কি করে করছি। দেখো পুরো সিস্টেম ভালো করে বুঝবে, পুরো সিস্টেম ইকুইলিব্রিয়াম। এর কথার মানে কি? কথার মানে হচ্ছে ধরো একটা বস্তু এরকম আমার কাছে রয়েছে, এবার আমি ধরো এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এরকম নিচে থেকে, তাহলে কি হবে? তাহলে বস্তুটা এদিকে যাবে, এগোবে, এদিকে একটা বেগ লাভ করবে আর দৌড়তে থাকবে। এবার ধরো বস্তুটার উপর আমি ঠিক বিপরীত দিক থেকে আর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এবার কি হবে? তাহলে বস্তুটা থেমে যাবে। এই যে বস্তু যখন থেমে গেল, তাহলে আমরা বলবো কি বস্তুটা ইকুইলিব্রিয়ামে আসছে, মানে বস্তুর উপর নেট ফোর্স জিরো। বস্তুর উপর যখন নেট ফোর্স জিরো হয়, কোনো বস্তুর উপর নেট ফোর্স যখন জিরো হয়, তখন সেই সিচুয়েশনকে বলা হয় এফ সমান জিরো। এই সিচুয়েশন যখন হয় তখন আমরা বলি যে বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে, বস্তু ইন ইকুইলিব্রিয়াম। কি মানে বস্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের খেয়াল রাখো। তার মানে কি এই বস্তুর উপর যে টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই বস্তুর উপর যে টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা জিরো হবে। এবার এগুলো কোশ্চেনগুলোকে কি করে করতে হয় দেখো,
প্রথমে আমরা দেখি বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা আগে বার করব, যে বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা আগে বার করব। তোমরা দেখো কোশ্চেন সলভ করার টেকনিক, এটা খুব মানছি এটা খুবই সহজ কোশ্চেন, কিন্তু এগুলো থেকেই তো আমাদের টেকনিকগুলোকে শিখতে হবে ইউজ করা, যে আমরা কি করে, যে এগুলো টেকনিক, এগুলো কোশ্চেন সলভ করার এক একটা টেকনিক, এগুলোকে আমাদের দেখে শিখতে হবে। আর সহজ কোশ্চেন থেকেই শুরু করা যায়, সহজ কোশ্চেন থেকে শুরু করাই সব থেকে ভালো। তাহলে প্রথমে আমরা দেখবো যে বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। প্রথম ফোর্স কি, প্রথমে একটা নিচের দিকে এমজি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বুঝতেই পারছি বস্তু ঝোলানো রয়েছে যখন, তাহলে নিচের দিকে একটা এমজি ফোর্স বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে। আর কি অ্যাপ্লাই হচ্ছে, আর বস্তুর উপর ওই উপরের দিকে একটা টান অ্যাপ্লাই হচ্ছে। এই দড়ি বাঁধানো আছে যেহেতু, তার কারণে কি হবে, বস্তু উপরের দিকে এই দড়িটা বস্তুকে টানবে। ঠিক, আর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর উপরে? হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে বস্তুর উপর যে টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা জিরো। বস্তুর উপর টোটাল যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা জিরো। তার মানে আমি কি বলতে পারি, যে বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দেখো একটা হচ্ছে টি, ধরো আমি এই উপরের দিকটাকে আমি পজিটিভ নিলাম। আমি আগেবারও বলেছিলাম যে তুমি যখন ফোর্স নেবে, যখন দুটো ফোর্সকে দুটো তিনটে ফোর্সকে যখন তুমি অ্যাড বা সাবস্ট্রাক্ট করবে, তখন যে কোনো একটা দিককে পজিটিভ বা অপর দিককে নেগেটিভ এরকম তুমি ধরে নিতে পারো। আমি উপরের দিককে পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে কি হবে, উপরের দিকে কি আছে, উপরের দিকে কোন ফোর্সটা কাজ করছে, টি, তাহলে টি হয়ে যাবে আমার পজিটিভ। আর নিচের দিকে এই যে এমজি, এটা কাজ করছে নিচের দিকে, সুতরাং আমি বলতে পারি মাইনাস এমজি হলো। বা ভালো করে বুঝলাম, টি প্লাস মাইনাস এমজি, কারণ এমজি নিচের দিকে কাজ করছে, সমান সমান জিরো। দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুটো ফোর্সের যোগফল জিরো, তাহলে আমি কি বলতে পারি, টি সমান সমান এমজি। অতএব যে এই যে টান, বস্তুর এই যে দড়িতে যে টানটা পড়ছে সেটার মান হচ্ছে এমজি। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা ধরো এখানে দিলাম তোমাকে, এটা বলো, বস্তুর ভর এম, এই হচ্ছে আমার হাত, আমি একে টি ফোর্সে টানছি, এখান থেকে আমি দড়িকে টি বলে টানছি, তাহলে এর ভ্যালু কত হবে, মানে ত্বরণ কত হবে। কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন নিজে একবার ট্রাই করবে, খুবই সহজ। প্রথমে আমরা সহজ কোশ্চেন করব, এরপরে একটা পার্ট 6 তুমি বলতে পারো, কিংবা তুমি ওকে বলতে পারো একটা কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস হবে, যেখানে আমরা কেবল ভালো ভালো লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে এখানে প্রথমে কি, আমি বস্তুর উপর টি ফোর্স অ্যাপ্লাই করছি, তোমরা নিজেরাকে ট্রাই করো, তারপরে আমি দেখো যে আমি কি করে করি। টি ফোর্স আমি অ্যাপ্লাই করছি, তাহলে কি আমি কি বললাম, যে প্রত্যেকটা বিন্দুতেই তাহলে একটা এই দিকে সেম দিকে টি ফোর্স অ্যাপ্লাই হবে প্রত্যেকটা বিন্দুতে। সুতরাং আমি যদি এখানে টি ফোর্সে টানি, তাহলে এই বস্তুর এই বিন্দুতেও বস্তুর উপর একটা টি ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে এবার তুমি দেখো, বস্তুর উপর একটা টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সুতরাং আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি টি সমান সমান এম এ। তাহলে এর মান কি হবে, এ হয়ে যাবে টি বাই এম, সিম্পল। এবার দেখো, এবার আমরা ইউজ করব ভেক্টর। এই হচ্ছে আমাদের এম বস্তু, চলো এই হচ্ছে আমাদের এম বস্তু। এবার এর উপর একটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি এইভাবে, এখান থেকে ধরো একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, দড়ি বাঁধিনি, ঠিক আছে, আমি সিম্পল দেখাচ্ছি। এখানে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, ধরো এই ফোর্সটা ভূমির সঙ্গে যে কোণ বানিয়েছে সেটা হচ্ছে, এটা ধরো থিটা। তাহলে তুমি আমাকে বলো যে এই বস্তুর ত্বরণ কি হবে, নিজে ট্রাই করো, খুবই সহজ কোয়েশ্চেন। আচ্ছা হয়ে গেছে, এবার দেখো কি করে আমরা কোয়েশ্চেনটাকে সলভ করব। এটা হচ্ছে থিটা, তার মানে এই যে কম্পোনেন্ট, এই লম্ব মানে হরিজন্টাল বা অনুভূমিক অভিমুখে যে কম্পোনেন্ট হবে সেটার মান হবে এফ কস থিটা, আর উলম্ব এটা হবে এফ সাইন থিটা। এটা হচ্ছে আমাদের ভেক্টরের সূত্র। ভেক্টরের আমরা কোনো বলকে, কোনো একটা ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভেঙে নিতে পারি। থিটা যেদিকে হবে সেই দিকটাকে হয় এফ কস থিটা, আর থিটার উল্টো দিকেরটা হবে এফ সাইন থিটা। এবার দেখো এফ সাইন থিটা
এটাকে এমজি ক্যান্সেল আউট করে দেবে। এই বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তুমি এবার দেখো। আমি যদি কোনাকুনি এভাবে একটা ফোর্স দিয়ে একে টানি, কোনাকুনি একটা ফোর্স দিয়ে আমি যদি একে টানি, ধরো এই কোনাকুনি যদি আমি এই ফোর্সকে এভাবে টানি, তাহলে এই দুটো ফোর্স হয়, আমি কি লিখতে পারি দেখো, আমি এই ফোর্সটাকে ভেঙে লিখতে পারি। তো একটা এফ সাইন থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা যেটা উপরের দিকে কাজ করছে, আর একটা হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা। আর একটা কি নিচের দিকে কাজ করছে এম জি, যেটা পৃথিবী সবসময়কে টানছে। তাহলে দেখো এই যে এফ সাইন থিটা আর এম জি, এই দুটো পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, কারণ বস্তু উপরের দিকে উঠছে না। আমি ধরে নিয়েছি কোশ্চেনে ধরো বলা আছে যে বস্তু উপরের দিকে উঠছে না, তার মানে এফ সাইন থিটা আর এম জি এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। বস্তু আগের দিকে এগোবে কিসের জন্য, এই যে এফ কস থিটা এর কারণে বস্তুটা আগের দিকে এগোবে। তাহলে বস্তুর এক্ষেত্রে ত্বরণ কত হবে, এফ কস থিটা সমান সমান হচ্ছে এম এ। সুতরাং ত্বরণ আমি লিখতে পারি এফ কস থিটা বাই এম। ঠিক আছে, এবার এটা আমি কেন করলাম, এটা কেন শেখালাম, কারণ এরপরের কোশ্চেনটাই আমরা এটা ইউজ করব। সাদাই রং, ধরো এই একটা বস্তু এরকম রয়েছে, আমি একে এভাবে টেনে ধরে রয়েছি, এখান দিয়ে ধরো একটা দড়ি বাঁধানো আছে, এটা হচ্ছে তোমার দড়ি, আর এখানে আমি বস্তুকে এভাবে হাত দিয়ে টেনে রয়েছি, আমি বস্তুকে ঠেলা মেরে এভাবে ঠেলে রয়েছি। এবার তোমার কাছে আমি জানতে চেয়েছি যে টি মানে এই যে টান এর ভ্যালু কত হবে। এই বস্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে, এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার মানে বস্তু নিজের জায়গা থেকে নড়ছে না। তার মানে কি ইকুইলিব্রিয়াম মানে কি, নেট ফোর্স জিরো। এই বস্তুর উপর যে যে টোটাল নেট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা জিরো হবে। এবার তোমার কাছে আমি তোমাকে দিয়ে দিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এবার তুমি বের করো যে যে দড়িতে যে টান হবে, এই দড়ির যে টান হবে সেটা যদি টি হয় তাহলে টি এর ভ্যালু কত হবে, এটা তুমি এখন নিজে বার করার চেষ্টা করো। আচ্ছা, ট্রাই করেছো, এবার দেখো কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, কোয়েশ্চেন সলভিং এর অ্যাপ্রোচ দেখবে যে আমি কিভাবে কোয়েশ্চেনটাকে সলভ করছি, কিভাবে আমি ভাবছি। দেখো প্রথম কি আমাকে বলা হয়েছে যে এই পুরো বস্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে, ইকুইলিব্রিয়ামে থাকার অর্থ হচ্ছে এফ নেট জিরো হবে, বস্তুর উপরে এই বস্তুর উপরে যে এফ নেট সেটা জিরো হবে। তার মানে এবার আমাকে কি বার করতে হবে, বস্তুর উপর কোন কোন বল প্রয়োগ হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। বস্তুর ভর ধরো এম, বস্তুর ভর হচ্ছে এম, তাহলে বস্তুর উপর কি কি বল প্রয়োগ হচ্ছে সেটা আমি একবার বের করি। কি করে করব, প্রথমে দেখো এটা যদি থিটা হয় তাহলে এক কাজ করি, প্রথমে আমি একে এভাবে উপাংশে ভাঙবো, এটা আমি একটা লম্ব টেনে নিলাম। দেখো এই যে বস্তুর উপর টান লাগছে এভাবে, এখানে হচ্ছে টি, বস্তুর উপর টান এভাবে লাগছে, এটা হচ্ছে টি। তাহলে দেখো আমি কি বলতে পারি, এটা যদি থিটা হয় তাহলে এটাও তো থিটা, তাই তো? এটা থিটা হলে এটাও থিটা। ক্লাস 7-এর কোয়েশ্চেন একান্তর কোণ, এটা তোমার একান্তর কোণ, হ্যাঁ এই একান্তর কোণ কিছু একটা বলে, ক্লাস 7-এ ছিল। এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। তাহলে দেখো এই যে কম্পোনেন্ট এটা কি হবে, টি কস থিটা, মানে থিটার দিকে যেদিকে থিটা সেই দিকের যে কম্পোনেন্ট সেটা হয়ে যায় টি কস থিটা, টি বা এফ যাই থাকুক সেটার কস থিটা। আর এই উপরের দিকে যেটা কাজ করবে সেটা হয়ে যাবে টি সাইন থিটা, টি সাইন থিটা। বুঝেছো? দুটো আমি উপাংশে, এই যে টি ফোর্স যেটা এর উপর অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমি দুটো উপাংশে ভেঙে নিলাম। এবার দেখো আমি যদি এই বস্তুকে আবার ভালো করে নিচে একবার রাখি, তাহলে এই হচ্ছে আমার বস্তু, এই হচ্ছে আমার বস্তু, এর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে,
ভালো করে দেখবে। আর একটা কি mg ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তো নিচের দিকে। এবার আমি এই ছবিটাকেই ভালো করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়, আর আমি সবকটা সেন্টার থেকেই আঁকবো। এই যে আমাদের বস্তু, ওখানে আমরা নিচে একবার এঁকে নিলাম। এবার এর উপরে আমরা ফোর্সগুলোকে ড্র করব। কি কি ফোর্স এর উপর অ্যাপ্লাই হচ্ছে দেখো, এই যে টি, একে আমি আঁকবো না, এই টিকে আমি আঁকবো না, এই ফোর্সটাকে, কারণ ওকেই আমরা দুটো উপাংশে ভেঙে নিয়েছি আমাদের যাতে ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে আমরা কি কি লিখবো, আমরা সেন্টার থেকেই প্রত্যেকটা ফোর্স দেখাবো। তাহলে এই দিকে একটা ফোর্স যেটা আমি অ্যাপ্লাই করছি বাইরের থেকে, আমি ঠেলছি, বললাম কোশ্চেনই বলা আছে যে আমি এই দিক থেকে ঠেলে এফ বলে আমি ঠেলে রেখেছি, তাহলে এই ফোর্সটা হবে এফ। নিচের দিকে একটা ফোর্স কাজ করছে কি এমজি, নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এমজি যেটা গ্র্যাভিটি। এই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে টি সাইন থিটা, সরি টি কস থিটা। আর উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যেটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে এই হচ্ছে বস্তুর উপর এই চারটে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার আমাকে বলা হয়েছে যে বস্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে নেট ফোর্স জিরো। নেট ফোর্স জিরো হলে আমি কি বলতে পারি, এই যে এই দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে আর এই দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এই দুটোর মান সমান, এই দুটোর মান সমান, এটা আমি বলতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি তো এফ সমান সমান টি কস থিটা, এটা আমি লিখতে পারি। একইভাবে যদি আমি উপর নিচে দেখি, ভার্টিক্যাল দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো বস্তু রেস্টে আছে, তার মানে বস্তু এই দিকেও যাচ্ছে না, এই দিকেও যাচ্ছে না, উপরে নিচেও যাচ্ছে না, তার মানে কি হচ্ছে এই টি সাইন থিটা আর এমজি এই দুটো সেম হবে। দুই দিক থেকে আমি যদি সেম বলে টানি তাহলে বস্তু কি হবে, নিজের জায়গায় ফিক্সড থাকবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এমজি সমান টি সাইন থিটা, হয়ে গেল। এবার দেখো তুমি যদি 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর ইকুয়েশন, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন, তুমি এই দুটোকে যদি ভাগ দাও, আমি 2 ভাগ 1 করছি, 2 ভাগ 1 যদি করি তাহলে আমি কি পাবো, সাইন বাই কস, এটা হয়ে যাবে ট্যান থিটা সমান সমান, ট্যান থিটা সমান সমান হয়ে যাবে এমজি বাই এফ, এটা আমাদের আমি পেয়ে গেলাম। তাই এখানে আমি কি পেয়ে গেলাম, আমি থিটার মান পেয়ে গেলাম। থিটা তাহলে হবে ট্যান ইনভার্স অফ এমজি বাই এফ, এটা হচ্ছে থিটা। আর এখান থেকে আমি টি এর মানও পেয়ে যেতে পারি, টি সমান সমান আমি কি লিখতে পারি, এফ বাই কস থিটা। এখানে থিটার মান আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি ট্যান মানে টি, এই যে টান, এই টি এর মানটা আমি পেয়ে যাব। তাহলে এভাবে আমাদের কোশ্চেনগুলোকে সলভ করতে হয়। এই হচ্ছে কোশ্চেন অ্যাপ্রোচ করার সব থেকে, মানে এইভাবেই কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করতে হয়। এর থেকে সহজ পদ্ধতি হয়তো আর অন্য কিছু তুমি পাবে না, এটাই সব থেকে সহজ পদ্ধতি। এবার পুলি সিস্টেম সম্পর্কে আমরা দেখব। পুলি জিনিসটা কি, পুলি মানে হচ্ছে ওই যে গোল গোল ঘোরে। তুমি দেখতে পারো যে কুয়ো যদি তুমি দেখে থাকো, কুয়োতে এই তোমার যদি কুয়ো হয় তুমি ছবিতেও দেখতে পারো, উপরে একটা এরকম মেশিন থাকে, তার থেকে কি হয়, একটা এরকম দড়ি বাঁধানো থাকে আর এই দড়ির উল্টো দিকে একটা বালতি এরকম কুয়োর ভেতরে আটকানো থাকে। এই দড়িকে তুমি যদি যখন টানবে, এই দড়িকে তুমি যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানো, তখন কি হয়, এখানে টান লাগে, এখানে টান লাগে, এখানে টান লাগে, এখানে টান লাগে, বালতিটা উপরের দিকে ওঠে। আবার তুমি যখন ছেড়ে দাও তখন গ্র্যাভিটির কারণে কি হয়, তুমি যখন ধরো তুমি এখানে ধরে রয়েছো, তুমি যখন এখান থেকে টানছো না, তুমি ছেড়ে দিলে, তখন কি হবে, তুমি যখন ছেড়ে দেবে তখন কি হবে, তখন পৃথিবী, তখন এর যে গ্র্যাভিটি রয়েছে, এমজি যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই এমজির কারণে এই যে বালতি এই দড়িকে নিচের দিকে টানবে। তখন এই মালটা এভাবে ঘুরবে, এই দিকে ঘুরবে, আর এই দড়িটা তখন নিচের দিকে যেতে থাকবে, মানে বালতির নিচের দিকে নামতে থাকবে। এই যে সিস্টেম, এই যে গোল্লা যেটা আমরা লাগানো থাকে, যেটা ঘোরে গোল গোল করে, তাকে বলা হয় পুলি। এবার এই পুলি সিস্টেম নিয়ে আমরা কয়েকটা কোশ্চেন দেখবো, যে পুলি সিস্টেমকে আমরা কিভাবে কোশ্চেনে অ্যাপ্লাই করে, মানে কিভাবে কোশ্চেন আসে আর আমরা কি করে সেগুলোকে সলভ করব। ধরো এই হচ্ছে একটা টেবিল, আর এই হচ্ছে টেবিলের কোণা। টেবিলের কোণায় আমি ধরো এরকম একটা পুলি লাগিয়ে দিয়েছি, মানে গোল গোল ঘুরে এরকম একটা পুলি। আর মনে রাখতে হবে কি, যখন আমরা নিউটন এই প্রথম চ্যাপ্টার পড়ছি, এখানে এটা হচ্ছে ভরহীন আর ঘর্ষণহীন।
এই পুলিটা কি হবে, ভরহীন হতে হবে আর ঘর্ষণহীন হতে হবে। কেন? কারণ ভরহীন বা ঘর্ষণহীন হলেই তখনই আমরা এখন যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে চলেছি, আর যার থেকে আমাদের দেখো কোশ্চেন আমাদের আসে যে এই ভরহীন আর ঘর্ষণহীন পুলি তোমাকে কোশ্চেনে বলে দেয়। যদি ভরহীন আর ঘর্ষণহীন পুলি না হয় তখন আরও সমস্যা বেড়ে যায়। তখন আমরা যে এখন অ্যাজাম্পশন নেব, আমরা এখন দেখো তোমাকে যখন করবো তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। ধরো এখানে আমার কাছে একটা বস্তু রয়েছে, আর এখান থেকে দেখো তোমাকে বলছি তুমি বুঝতে পারবে। এই দড়ি দিয়ে এর উপর পেঁচিয়ে এর নিচে ধরো আর একটা বস্তু এভাবে আমি ঝুলিয়ে দিয়েছি। এবার দেখো এই বস্তুটা নিজের গ্র্যাভিটির জন্য, যেহেতু গ্র্যাভিটি এর উপর কাজ করবে, দুটোর ভরই ধরো এম আর এম, আর এখানে ধরো ঘর্ষণহীন মানে কোনো ঘর্ষণ বল নেই, তাহলে যখন ফোর্স অ্যাপ্লাই হবে নিচের দিকে একটা এমজি ফোর্স অ্যাপ্লাই হবে, আর নিচের দিকে এমজি ফোর্স অ্যাপ্লাই হলে কি হবে, এই বস্তু এই যে তার এর উপর একটা এমজি ফোর্স অ্যাপ্লাই করবে। আমরা দেখেছি এই বস্তু নিচের দিকে এমজি ফোর্সে যাবে, তাহলে এই যে তার উপর একটা এমজি ফোর্স অ্যাপ্লাই করবে। তার মানে এখানে তুমি যদি বলো টি সমান সমান হয়ে যাবে এমজি, মানে এই যে দড়ির টান সেটা হয়ে যাবে এমজি। আর আমি তোমাকে আগে কি বলেছি, দড়ির প্রত্যেকটা বিন্দুতে টান সেম হয়। কখন? যখন দড়িটা তোমার ভরহীন। তাহলে এখানে দড়িটাকেও তোমার ভরহীন হতে হবে। আর দেখো যদি এখানে যদি এমজি, এই বিন্দুতে যদি এমজি ফোর্স কাজ করে, এমজি টান যদি এই বিন্দুতে হয়, তাহলে এই বিন্দুতে তুমি বলো কত টান হবে, এমজি। এই বিন্দুতে এমজি, এই বিন্দুতে এমজি, তাহলে এই বিন্দুতেও এমজি ফোর্সই কাজ করবে। তুমি ধরো এটা ভরকে তুমি বলো বড় এমজি, কিন্তু এখানে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা হবে ছোট এমজি। তার মানে কি আমি বলতে চাইছি যে প্রত্যেকটা বিন্দুতে টান সেম হয়। যদি তোমার এই পুলি ভরহীন আর ঘর্ষণহীন হয়ে থাকে, যদি এটা ভরহীন আর ঘর্ষণহীন না হয়, তখন আমরা রোটেশনাল মোশন যে চ্যাপ্টার সেখানে দেখবো যে যদি ভরহীন না হয় তাহলে যখন নিজে ঘুরবে তখন ওই কিছুটা এনার্জি ইউজ করবে, নিজে ঘোরার জন্য এর মধ্যে একটা অ্যাঙ্গুলার মোমেন্টামের সৃষ্টি হবে, যে কারণে এই যে প্রত্যেকটা বিন্দুতে টান সেম থাকবে না। এই বিন্দুগুলির টান সেম থাকবে কিন্তু এখানে আর টান সেম থাকবে না, তখন টান বদলে যাবে। আর সেইভাবে আমাদেরকে কোশ্চেন অ্যাপ্রোচ করতে হবে, তখন কোশ্চেনটা আরও বড় হয়ে যাবে আর একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। এ কারণে এই কোশ্চেনগুলো করার সময় আমাদেরকে বলে দেওয়া হয় যে এই যে পুলি যেটা আমরা ইউজ করছি সেটা ঘর্ষণহীন আর ভরহীন হতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে প্রত্যেকটা বিন্দুতে এই যে দড়ি তার প্রত্যেকটা বিন্দুতে টান সেম হবে, এটা আমরা তখনই বলতে পারবো। তাহলে আমরা ধরো আরেকবার জিনিসটাকে ভালো করে দেখি। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম যে কেন ঘর্ষণহীন আর ভরহীন বলা হয়। তাহলে এবার আমরা এই কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করি। কোশ্চেনটা কি দেখো, ধরো এখানে তোমার দুটো বস্তু রয়েছে, একটা হচ্ছে এভাবে রয়েছে আর একটা এরকম নিচের দিকে রয়েছে, আর এখানে লাগানো রয়েছে একটা পুলি রে আমার আরে এরকম কেন হয়? হ্যাঁ এই তো, এই ধরো আমার কাছে পুলি লাগানো রয়েছে, এখানে একটা সাদা দিয়ে দড়ি দেবো, এই দড়িটাও আমি ভালো কোম্পানির দড়ি লাগাবো, ভালো কোম্পানির দড়ি, ইস সাদা চাই, সাদা দড়ি, এই সাদা দড়ি। চলো এবার আমরা দেখা যাক যে এখানে আমি কি করতে চলেছি। এই হয়ে গেল। এবার দেখো বস্তু এর ভর হচ্ছে এম, বা হ্যাঁ এর বস্তু আর এর ভর হচ্ছে এম, বড় এম। এবার দেখো আমি কি করব, আমার কোশ্চেন হচ্ছে যে এই বস্তু তো নিচের দিকে একটা ফোর্সে যাচ্ছে, এই যে বস্তু এর নিচের দিকে তোমার এমজি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই কারণে এমজি ফোর্সের নিচে নামছে। এবার আমার কোশ্চেন হচ্ছে যে এই বস্তুর ত্বরণ কত হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। এই বস্তুর ত্বরণ কত হবে, দেখো কিভাবে করব। এই কালার নিয়ে হয়ে যাবে। দেখো প্রথম জিনিস আমাদেরকে এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। আমি চেয়েছি এই বস্তুর ত্বরণ মানে কি, এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে এর ভর দিয়ে ভাগ করে দিলেই আমি ত্বরণ পেয়ে যাব, সিম্পল। তাহলে আমি কি করব, প্রথমে আমি দেখছি যে এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। দেখো এই বস্তু নিচের দিকে নামছে,
এই বস্তু নিচের দিকে নামছে জি ত্বরণে, এই বস্তু নিচের দিকে জি ত্বরণে নামছে। এটা কি ঠিক কথা? আমি যে বললাম যে এই বস্তু নিচের দিকে জি ত্বরণে নামছে, এই কথাটা কি ঠিক? তুমি বলো একবার। না, এই কথাটা ভুল। কারণ কি, এই বস্তু নিচের দিকে জি ত্বরণে নামছে না। এই বস্তুর উপর দেখো নিচের দিকে যে বলটা প্রয়োগ হচ্ছে, এই বস্তুর উপর নিচের দিকে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে এম জি, এম জি ফোর্স এই বস্তুর উপর নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু এই বস্তু আবার উপরের দিকে আবার এই যে দড়ির কারণে একটা টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই বস্তু যখন নিচে নামছে তখন এমজি, এর নিচের দিকে এমজি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর এই যে দড়ির কারণে উপরের দিকে টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবে যে এই বস্তুর যে ত্বরণ সেটা যদি এ হয়, তাহলে এই বস্তুর ত্বরণও এই হবে নিচের দিকে। কারণ দেখো সিস্টেমটা আমি বুঝতেই পারছি যে এটা এরকম নিচের দিকে নামছে, এই নিচের দিকে যাচ্ছে আর এই বস্তু এইদিকে যাচ্ছে, তাহলে অভিমুখ নিয়ে আমার টেনশন নেই। অভিমুখ কোন দিকে? এই বস্তুর অভিমুখ হচ্ছে এইদিকে, ত্বরণের অভিমুখ এইদিকে, এই বস্তুর ত্বরণের অভিমুখ নিচের দিকে। এবার যে জিনিসটা খেয়াল রাখতে হবে ওটা হচ্ছে ত্বরণ সেম হবে। এই বস্তুর ত্বরণ যদি এ হয় তাহলে এই বস্তুর ত্বরণও এই হবে। তাহলে এবার দেখো আমি কি বললাম যে এই বস্তুর ত্বরণ নিচের দিকে নিচের দিকে এ ত্বরণ নিচে নামছে। এই বস্তুর উপর ফোর্স কি কাজ করছে, এই বস্তুর উপর ফোর্স কি কাজ করছে দেখো। এই বস্তুর উপর শুধু এই বস্তু, একে তুমি ভুলে যাও, প্রথমে আমরা একে নিয়ে কাজ করছি। কারণ কি, দেখো আমি তোমাকে চেয়েছি যে তোমার এই ত্বরণ এ বার করতে হবে। এবার এই বস্তুর যে ত্বরণ, এই বস্তুর ত্বরণ দুটোই সেম। এটা কিন্তু ত্বরণ না, জি কিন্তু ত্বরণ না বস্তুর। এই এম জি এটাও এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ত্বরণ জি হবে না, ত্বরণ জি এর থেকে কম হবে, কারণ উপরের দিকে একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার আমরা কি করে ক্যালকুলেট করবো এটাকে সেটা দেখা যাক। দেখো এই বস্তুর উপর কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, নিচের দিকে এম জি, উপরের দিকে টি। বস্তু যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ধরো আমি নিচের দিকটাকে পজিটিভ ধরে নিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, নিচের দিকটাকে আমি পজিটিভ ধরে নিয়েছি, নিচের অভিমুখ। তাহলে আমি কি বলতে পারি, এই বস্তুটা, এই যে বস্তু এর উপরের নিচের দিকে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এমজি। আর উপরের দিকে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? মাইনাস টি উপরের দিকে। একে আমি কি লিখতে পারি? সমান সমান লিখতে পারি এম এ। তুমি ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো। বস্তু, তুমি এই বাকি সব ভুলে যাও, তুমি দেখো যে এই বস্তুটা নিচের দিকে এ ত্বরণে যাচ্ছে, এই দুটোর যোগফল এম জি আর টি, এই দুটোকে যোগ বিয়োগ করে ধরো এমন একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যার কারণে এই এম বস্তু নিচের দিকে এ ত্বরণে যাচ্ছে। তাহলে এই বস্তুর উপর আমি কি বলতে পারি? এম এ ফোর্স, এই বস্তুর উপর যে নেট ফোর্স এফ নেট, এই বস্তুর উপর যে এফ নেট কাজ করছে সেটাকে আমি লিখতে পারি তো এম ইন্টু এ, এই বস্তুর ত্বরণ ইন্টু বস্তুর ভর। আর এই এফ নেট এটা কিসের সমান? এটা হচ্ছে তোমার এই এম জি প্লাস এম জি মাইনাস টি এর সমান। এ কারণে আমি এটাকে এভাবে লিখতে পারি। কিভাবে? এ কারণে আমি এভাবে লিখতে পারি এম জি মাইনাস টি সমান এম এ। হলো। এবার দেখো এই বস্তুকে, এবার তুমি দেখো এই বস্তুটাকে তুমি এবার দেখো, এটার কাজ হয়ে গেল, এই হয়ে গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার এখানে দেখো এই বস্তুর উপর এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে টি। কারণ কি, এখানে যদি টি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে এখানেও এই বস্তুর উপর টি ফোর্স অ্যাপ্লাই হবে, কারণ প্রত্যেকটা বিন্দুতে টান সমান, সুতরাং এখানে টি ফোর্স অ্যাপ্লাই হলে এখানেও টি ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে আমি কি লিখতে পারি? এখানে দেখো বস্তুর উপর নিচে এমজি কাজ করছে, কিন্তু বস্তু নিচের দিকে এমজি কাজ করছে, আর টেবিলও এই যে যার উপর আমি রেখেছি, যে তক্তা বা যাই হোক কাঠের যাই জিনিসের উপর আমি রেখেছি, এটাও বস্তুর উপর উপরের দিকে একটা নর্মাল ফোর্স মানে লম্ব বল প্রয়োগ করছে। এই কারণে বস্তুর এমজি এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এই লম্ব বলের কারণে। তাহলে এটাকে আমাদের ভাবার দরকারই নেই। তাহলে আমি কি বলতে পারি? এই বস্তুর উপর এইদিকে কেবল টি মানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই বস্তুর উপর এইদিকে টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আর এই টি ফোর্স অ্যাপ্লাই হওয়ার কারণে, এই যে টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর কারণেই বস্তুর যে ত্বরণ সেটা হয়ে যাচ্ছে এ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে টি সমান সমান ছোট এম এ। হলো, টি সমান সমান ছোট এম এ। এবার দেখো, এবার কি কি রে, টি সমান সমান ছোট এম এ। এবার দেখো এখান থেকে আমি কি পেয়েছিলাম? 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পেয়েছিলাম? এম জি মাইনাস টি সমান এম এ হয়ে গেল। এবার এই টি এর জায়গায় যদি আমি এম এ বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? এম জি মাইনাস ছোট এম এ সমান এম
একে ওইদিকে নিয়ে যাও, এম জি কি লিখতে পারি তাহলে, এ কমন নিলে এম প্লাস বড় এম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ সমান সমান একে নিচে পাঠিয়ে দাও, বড় এম জি বাই এম প্লাস এম, এম প্লাস এম। এটা হয়ে গেল ত্বরণ। তার মানে এই বস্তুর ত্বরণ এইটা, এই বস্তুর যে ত্বরণ সেটাও হচ্ছে এইটা, কারণ দুটোর ত্বরণ সেম আর ত্বরণের মান হচ্ছে এটা। এটা তুমি চাইলে মনে রাখতে পারো, কারণ এর থেকে ডাইরেক্ট কোশ্চেনও আসতে পারে। নিচে কি শুরু হয়েছে রে, দেখো একে তুমি চাইলে মনে রাখতে পারো। কারণ এর থেকে তোমার ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। আর যদি মনে না রাখতে চাও তাহলে তুমি প্রসেসটাকে মনে রাখো, যে আমি কিভাবে প্রসেসটাকে কমপ্লিট করলাম, তাহলে তুমি নিজের মতোই কোশ্চেন পরীক্ষা দেওয়ার সময় বানিয়ে নিতে পারবে। কারণ আমি নিজে কখনো মনে রাখি, আমি নিজে কখনো এই জিনিসগুলোকে মুখস্থ করিনি, আমি পারিও না মুখস্থ করতে। আমি জায়গা মতো বানিয়ে নিয়েছিলাম, জায়গা মতো মানে যখন কোশ্চেন এসেছিলো তখন আমি এই সূত্রগুলো লিখে নিজেই সূত্রগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এই সমস্ত ছোটোখাটো দেখো, সব সূত্র কিন্তু আমি বলছি না যে তুমি মানে নিজের মতো বানিয়ে দাও, সব সূত্র তুমি নিজের মতো বানাতে পারবে না, কিন্তু যেগুলো খুবই ইজি, যেগুলো দেখো এখন দেখে মনে হলো যে অনেক সময় লাগলো, কিন্তু তুমি যখন নিজে করবে তখন মানে একবার প্র্যাকটিস হয়ে গেলে ভালো, তুমি 10 সেকেন্ডের মধ্যে বের করে নিতে পারবে এই সূত্র নিজে, 10 সেকেন্ডে। তাহলে সেই 10 সেকেন্ডের মধ্যে যখন তুমি যে জিনিস বার করে নিতে পারছো সেগুলোকে কষ্ট করে মনে রাখার কোনো দরকার নেই, তাহলে এটাকে তুমি মনে রাখতে পারো। একইভাবে যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই টি এর মানটা কত হবে, এই যে টান টি এর মানটা কত হবে, তুমি বললে টি সমান সমান এম এ, এর মান তুমি পেয়ে গেছো, তাহলে আমি যদি বসাই টি সমান সমান আমি কি লিখতে পারি, দেখো এখানে হচ্ছে এম আর এ, এর মান হচ্ছে এইটা, তাহলে আমি বসিয়ে দিই এম আর ছোট এর যে মান ওটা হচ্ছে এই বাই এম প্লাস এম ইন্টু জি। তুমি এটাকেও মনে রাখতে পারো। এই দুটো থেকে কোশ্চেন আসে, যে তোমাকে কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এরকম ছবি দিয়ে দেবে, এরকম একটা ছবি দিয়ে দেবে, এবার তোমাকে বলবে যে টেনশন কত, দড়িতে টেনশন কত, আর এই বস্তু দুটোর যে ত্বরণ সেটার মান কত, এটা তোমাকে কোশ্চেন দেবে। তখন তুমি চাইলে মনে রাখতে পারো, তুমি একবারে উত্তর ঠিক করে দিয়ে এগিয়ে যেতে পারবে। এখানে তোমাকে ভ্যালু দিয়ে দেবে, ধরো 2 কেজি দিল, এখানে 3 কেজি দিল, তোমার ওরকম মান দিয়ে দেবে, একটা মান তোমাকে দিয়ে দেবে, আর তোমাকে কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। এই দুটো তুমি মনে রাখতে পারো, এটা আর এটা। এবার লাস্ট যে জিনিসটা আমরা করবো, এটা করলে আমাদের এই তোমার টান সম্পর্কিত আলোচনার যে মেইন জিনিস সেগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। আর এখানে আমাদের ভিডিওকে এন্ড করতে হবে এটা করার পরেই। আর এর পরের দিন পরের যে চ্যাপ্টার সেখানে আমরা পড়বো নততল সম্পর্কে, নততল, লিফট আর তার সঙ্গে রকেট, এটা করে আমরা পুরো চ্যাপ্টারকে কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা লাস্ট যে জিনিস ওটাকে আমরা দেখে নিই। এখানে আমাদের কাছে গোল আঁকতে হবে, একটা গোল গোল গোল, এই যে গোল, ওরে বাবা রে গোল এত বড় হয়ে যায়। এই আমাদের কাছে একটা গোলা আছে, এবারে গোলাকে আমি ধরো এইভাবে সেট করে দিলাম, গোলা এখানে সেট হয়ে গেল। এবার দড়ি লাগবে, একটা দড়ি কিনে আনি, এই যে দড়ি, এখান থেকে সাদা দড়ি লাগবে, সাদা দড়ি, সাদা দড়ি, ঠিক আছে। করে দিই, ভালো লাগবে দেখতে, ঠিক আছে। দেখো এই হচ্ছে আমাদের সিস্টেম। আগে আমরা দেখলাম যে এভাবে সেট করা আছে, এখানে একটা তোমার ব্লক রাখা আছে আর নিচে একটা ব্লক এরকম ঝুলিয়ে দেওয়া রয়েছে, এটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে যখন দুটোই এভাবে ঝুলিয়ে দেওয়া রয়েছে, ধরো এটা হচ্ছে তোমার বড় এম
এখানে দেখো সমস্যা ছিল না, এখানে বড় এম ছোট এম এর কোনো ব্যাপার নেই, এখানে এম বড় এম হতে পারে, এম আবার এম বড় এম হতে পারে, আবার দুটো সমানও হতে পারে, দুটো সেমও হতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। এখানে এই যে কোনো ক্ষেত্রেই হতে পারে, এটা 2 কেজি এটা 3 কেজি হতে পারে, এটা 3 কেজি এটা 2 কেজি হতে পারে, দুটোই 2 কেজি হতে পারে, এখানে সমস্যা নেই। এখানে মানে ব্যাপারটা সমস্যার মতো না, এখানে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে তোমাকে নিজে বুঝতে হবে। দেখো এই দুটো যদি ধরো প্রথমে সেম হাইটে ছিল, এটা আর এটা, এই দুটো সেম হাইটে ধরো এখানে ছিল দুটোই, এবার তুমি বলো যদি একটার ওজন বেশি হয়, এটা যদি বেশি হয়, ওজন এর যদি বেশি হয়, তাহলে তুমি বুঝতেই পারছো যে যার ওজন বেশি সেটা নিচে আসবে আর যার ওজন কম সে উপরে যাবে। এটা তুমি বুঝতেই পারছো, তোমার ফিল দিয়ে তুমি কমন সেন্স দিয়ে বলতে পারো, যেটা ভারী হবে সেটা নিচে আসবে, যেটা হালকা হবে সেটা উপরের দিকে যাবে। তাহলে ছবিটাকে একটু পরে এঁকে দিলাম, মানে একটু পরে মানে কি, ধরো প্রথমে এরকম জায়গায় ছিল, পরে একটা নিচে নেমে গেল, একটু উপরে উঠে গেল, আমি সেই সময়টা ছবিটাকে আমি আঁকলাম। এবার আমাকে কি বার করতে হবে, আমার কোশ্চেন হচ্ছে এখানে আমাকে বের করতে হবে টি কত, মানে দড়িতে, এই যে দড়ি এখানে টান কত, আর এ মানে ত্বরণ কত, দুটোর ত্বরণ কত। এটা কমপ্লিট করলে আমাদের এই টান সম্পর্কিত আলোচনা এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে থাকবে কেবল কোশ্চেন প্র্যাকটিস করা, যেটা আমরা পরে একটা ভিডিওতে করব। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো আমি প্রথমে কি বললাম যে দুটো জিনিস, যে টান, দড়ির যে টান সেটা সব জায়গায় সেম থাকবে, মানে এখানে যে টানটা হবে, এখানে যে টি হবে, এখানেও সেম টি হবে। এবার অভিমুখ আলাদা হতে পারে কিন্তু টি হবে, প্রত্যেকটা জায়গায় টান টি হবে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমাকে এবার আগের মতোই দুটো বস্তুকে আলাদা আলাদা করে হিসাব করতে হবে, তাহলে আমরা দুটো ইকুয়েশন পাবো। সেই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা টি আর এ এই দুটোর মান আমরা বের করতে পারবো। দেখি তাহলে দুটো ইকুয়েশন আমরা প্রথমে বার করি। প্রথমে এই বস্তুর উপর আমি দেখি আমি প্রথমে ধরে নিলাম যে এর ত্বরণ, এই যে বস্তু এটা এ ত্বরণে উপরের দিকে উঠছে, এই বস্তু এ ত্বরণে উপরের দিকে উঠছে, আর এই যে বস্তুটা এ ত্বরণে নিচের দিকে নামছে, কারণ আমরা কি বললাম ত্বরণ সেম হবে। এবার ধরো এর উপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা কি, নিচের দিকে এমজি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর উপরের দিকে এই দড়ির কারণে টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আমরা প্রথমে ফোর্সগুলোকে দেখে নিই। একইভাবে এই বস্তু এর উপর নিচে এমজি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর উপরে টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। আর এখানেও নিচের দিকে টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ওটা কোনো ব্যাপার না, এটা আমরা এখন ওটা নিয়ে আমাদের কোনো ভাবার দরকার নেই, আমাদের এইটা নিয়ে দেখি। চলো তাহলে আমরা প্রথমে এইটা করে নিই, এই পার্টটাকে আমরা সমাধান করি। দেখো এখানে কি হচ্ছে, এখানে এই বস্তু যেহেতু নিচের দিকে নামছে, এই কারণে আমি নিচের দিকটাকে পজিটিভ ধরে নিলাম, তাহলে কি হবে, তাহলে আমি পাচ্ছি নিচের দিকে কি কাজ করছে, এমজি, এমজি মাইনাস উপরের দিকে কি কাজ করছে, টি। এটা আমি কিসের সমান বলতে পারি, এটা আমি বলতে পারি এম এ। এটা হচ্ছে নেট ফোর্স কিসের সমান, বস্তুর ভর ইন্টু বস্তুর যে ত্বরণ তারও সমান হয়, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলতে পারি। এই হয়ে গেল আমাদের ইকুয়েশন 1, এই হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার এখানে আসো, এখানে দেখবো আমরা এখানে কি হচ্ছে, দেখো এখানে নিচের দিকে কি কাজ করছে, এমজি, কাজ করছে, উপরের দিকে টি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার এখানে দেখো বস্তুটা উপরের দিকে উঠছে, তাহলে আমি একে তুমি ভুলে যাও, এর কথা এখন ভুলে যাও, এখানে বস্তুটা উপরের দিকে উঠছে, তার মানে আমি উপরের দিকটাকে পজিটিভ ধরে নিই, কিসের জন্য, আমার সুবিধার জন্য। আমি দেখো উপরে পজিটিভ ধরো নিচে পজিটিভ ধরো, কোনো অসুবিধা হবে না, কেবল সাইন যে চিহ্ন সেটা উল্টে যাবে, আর সেটা তুমি বুঝতে পারবে, সেই চিহ্ন থেকে তুমি বুঝতে পারবে উপরে না নিচে, তুমি যেটাকে ধরেছো সেই হিসেবে। যদি প্লাস আসে তার মানে তুমি যেদিকে ধরেছো সেই দিকে, যদি মাইনাস আসে তার মানে তুমি যেদিকে ধরেছো তার উল্টো দিকে। তাই জন্য উপর নিচে নেগেটিভ পজিটিভ নিয়ে চিন্তা করবে না, একবার যেটাকে নেগেটিভ বা পজিটিভ ধরবে কেবল সেটাকেই ভালো করে, মানে সেটাকেই ফলো করে করবে। আমি এখানে উপরকে পজিটিভ ধরে নিলাম, তাহলে আমি কি বলতে পারি, তাহলে উপরের দিকে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই বস্তুর ক্ষেত্রে উপরের দিকে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, টি। তাহলে আমি লিখতে পারি টি। নিচের দিকে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এমজি। তাহলে এটা হয়ে গেল নেট ফোর্স এই বস্তুর উপর, এটা হয়ে গেল নেট ফোর্স। এটা কিসের সমান, এটা সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর যে ত্বরণ তার সমান। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার দেখো আমি যদি ইকুয়েশন নাম্বার 1
এই ইকুয়েশন নাম্বার 1 আর এই ইকুয়েশন নাম্বার 2, আমি যদি এই দুটোকে যোগ করে দিই 1 + 2 করে দিই, তাহলে কী হবে তুমি দেখো তো, নিজেও একবার করে দেখো। 1 + 2 যদি আমি করে দিই তাহলে কি পাবো দেখো, mg, ছোট mg, তার মানে কী পাচ্ছি mg, আমি লিখে নিই একবার, mg মাইনাস টি মাইনাস mg মাইনাস টি প্লাস টি মাইনাস ছোট mg সমান ma প্লাস ছোট ma হলো। এবার দেখো এই টি আর এই টি কেটে যাচ্ছে, তার মানে এখানে আমি কি লিখতে পারি, m মাইনাস m, বড় m মাইনাস ছোট m ইন্টু জি সমান বড় m প্লাস ছোট m ইন্টু এ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি a সমান সমান বড় m মাইনাস ছোট m বাই বড় m প্লাস ছোট m ইন্টু জি। একইভাবে তুমি এটাকেও মনে রাখতে পারো, কিংবা এটাকে তুমি পরীক্ষার মাঝখানে ডিরাইভ নিজে থেকে করে নিতে পারো যদি তুমি এই কনসেপ্ট বুঝে থাকো। কনসেপ্ট যদি তুমি বুঝে থাকো যে কীভাবে আমি করলাম, তাহলে কোশ্চেনের মধ্যে তুমি এটাকে ডিরাইভ করে নিতে পারো, কিংবা যদি বুঝতে নাই পেরে থাকো তাহলে কিছু করার নেই, তুমি মুখস্থ করে নাও। কারণ এই থেকে কোশ্চেন তো পাক্কা আসবেই, কোশ্চেন আসবেই, হয় এরকম আসুক কিংবা একটু তোমাকে সংখ্যা চেঞ্জ করে দিয়ে কিংবা একটু ঝোল বাকিয়ে, মানে একটা দুটো আরও কয়েকটা স্প্রিং লাগিয়ে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে, কিন্তু কোর কনসেপ্ট এটাই থাকবে। এ তোমার এ বেরিয়ে গেল, তাহলে আমি এ পেয়ে গেলাম। এবার টি বার করতে হবে। টি কী করে বার করবো, সিম্পল, যে কোনো একটা ইকুয়েশনে তুমি এই যে এ এর মানটা বসিয়ে দাও, টি তোমার বেরিয়ে আসবে। আমি এখানে বসাই, এই যে এইখানে আমি টি এর মানটা যদি বসিয়ে দিই, মানে এখানে যদি এই যে এর মানটা আমি যদি বসিয়ে দিই, তাহলে কি আসবে, টি সমান সমান আচ্ছা টি মাইনাস mg সমান সমান আসছে m বড় m মাইনাস ছোট m বাই m প্লাস m। আচ্ছা একে আমি আর করছি না, তুমি এটাকে বসিয়ে এখানে টি এর মান যখন লিখবে তখন টি এর মানটা আসবে এরকম, টি সমান সমান হবে 2m বাই বড় m প্লাস ছোট m ইন্টু জি। এটা তোমার টি এর মান এসে যাবে। তাহলে এই দুটোকে তোমার মনে রাখতে হবে। তুমি চাইলে এই দুটোকে মনে রাখতেও পারো, কিংবা যখন কোশ্চেনে দেবে তখন করে নিতেও পারো। মনে রাখলে সুবিধা, তুমি বারবার যদি প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যায় তাহলে তো ভালো। তাহলে তুমি মনে রাখো কি করে, দেখো এই ধরনের ক্ষেত্রে মনে রাখবে এটাকে বড় হতে হবে, এটাকে m, এই যে বড় সেটা নিচের দিকে যাবে। তাহলে তুমি বলতে পারো বড় m মানে যেটা ভারী হবে, ভারী এটা 3 কেজি হলে এটাকে 2 কেজি হতে হবে, কিংবা এটাকে 1 কেজি হতে হবে, মানে এটা এর থেকে কম হতে হবে ছোট m কে। তার মানে তুমি বলতে পারো ত্বরণ সমান বড় মাইনাস ছোট বাই বড় প্লাস ছোট ইন্টু জি। তুমি এভাবে মনে রাখতে পারো, বড় মাইনাস ছোট বাই বড় প্লাস ছোট ইন্টু জি। আর এখানে হয়ে যাবে 2mm বাই m প্লাস জি। এটা তুমি কিছু করে তোমার ইচ্ছা মতো কিছু একটা বানিয়ে মনে রাখতে পারো। তাহলে আজকের মতো এইটুকুনি। এবার এর মধ্যে আমরা নানা ধরনের ভ্যারিয়েশন করতে পারি। এখানে আমি আর একটা পুলি লাগিয়ে দিই, এখানে আর দুটো বস্তু ঝুলিয়ে দিতে পারি, মানে অনেক ধরনের কোশ্চেন এর থেকে বানানো যায়। কোর কনসেপ্ট তোমার কি কি থাকতে হবে, প্রথম জিনিস যেটা তোমাকে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে বস্তুদের যদি একটাই মাত্র দড়ি দিয়ে কানেক্ট করা থাকে, এই একটা মাত্র দড়ি দিয়ে যদি 10টা 15টা যতগুলো বস্তুই কানেক্ট করা থাকুক না কেন, বস্তুর প্রত্যেকটা বস্তুর ত্বরণ সেম হবে, প্রত্যেকটা বস্তুর ত্বরণ সেম হবে। আর বস্তুগুলোর যে একটা মাত্র দড়ি দিয়ে যদি কানেক্ট করা থাকে, একটা মাত্র দড়ি দিয়ে যদি আটকানো থাকে, তাহলে দড়ির প্রত্যেকটা বিন্দুতে যে টান টি এর ভ্যালু সেম হবে, প্রত্যেকটা দড়িতে টি এর যে ভ্যালু হবে সেটা সেম হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই যে বেসিক কনসেপ্ট এটা তোমাকে মনে রাখতে হবে, তাহলেই তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারবে। আজকের মতো এইটুকানি, কারণ এখন অনেকটাই সময় হয়ে গেছে আর আমরা কনসেপ্টগুলোকে ভালো করে করেছি। আর এর পরের যে ভিডিও আসবে তাতে আমরা নততল সম্পর্কে পড়বো, যে নততল কী জিনিস। আর ওই নততল শুরু করার আগে আমরা টান সম্পর্কিত আরও 3-4টে ভালো ভালো কোয়েশ্চেন আমরা আগে করে নেব। টান সম্পর্কিত 3-4টে কোয়েশ্চেন ভালো আমরা করে নেব, যেগুলো তুমি দেখবে নিজে করে তুমি মজাও পাবে। আর
তার সঙ্গে আমরা নততল করব, তারপরে আমরা করব লিফটের গতি, আর লাস্টে করব আমরা রকেটের গতি। এটা করলে আমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা শুরু করব ঘর্ষণ। তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।